আফসার সাহেব, গিয়াস সাহেব ইজ ডেড। কথাটি বজ্রপাতের ন্যায় আঘাত করলো আফসার সাহেবকে। দিনের সূচনা লগ্ন এমন অশুভ সংবাদ শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না আফসার সাহেব। তিনি প্রহত গলায় জিজ্ঞেস করলেন, গতকাল রাতেও তো সুস্থ ছিলেন তিনি, এক রাতে হঠাৎ কি হলো ওনার? আমি ঠিক জানি না মৃত্যুর কারণ খুঁজে বের করতে ওনার বডি হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইট মে পসিবল দ্যাট উনি হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন, কারণ বডির বাইরে সব নর্মাল কন্ডিশনে ছিল বলে। ও, আমি আসছি। এই বলে আফসার সাহেব কল কেটে দিলেন। অকস্মাৎ গিয়াস সাহেবের মৃত্যুতে তিনি ব্যথিত হয়েছেন। তিনি কল্পনাও করেননি এভাবে হুট করে গিয়াস সাহেব পরপারে চলে যাবেন। গিয়াস সাহেবের সাথে তার বন্ধুত্ব বেশ পাকা ছিল। দুজন দুজনার সব খোঁজ খবর জানতেন। গতকালও সব ঠিক ছিল, আর আজ গিয়াস সাহেব নেই। ভাবতে আফসার সাহেব ভেঙে পড়লেন। আসলে এই প্রিয়জনের মৃত্যুর খবর সব উল্টে পাল্টে দেয়। গিয়াস সাহেবের জানাজা হতে মাত্রই অফিসে ফিরলেন আফসার সাহেব। তার মুখশ্রীর রূপরেখা একই সাথে চিন্তিত এবং গভীর তকলিফে জরাগ্রস্ত। এক প্রিয়জন হারানোর ধাক্কায় তার বয়স যেন ৫৫ হতে হুট করেই বেড়ে ৭০-এর দারগড়ায় পৌঁছেছে। সবসময়ের তারুণ্যপূর্ণ চেহারায় আজ বার্ধক্যের ছাপ স্পষ্ট। আফসার সাহেব চেয়ার ছেড়ে উঠে কেবিনে পায়চারি করছেন। কিছুতেই নিজেকে শান্ত করাতে পারছেন না। উপরন্তু গিয়াস সাহেবের মৃত্যুর খবর তাকে ভেতরে ভেতরে দুশ্চিন্তায় কুড়ে খাচ্ছে। মেডিকেল রিপোর্ট অনুযায়ী গিয়াস সাহেবের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে, কিন্তু এটা মানতে নারাজ তিনি। একজন সুস্থ সবল মানুষ, যার কোনো প্রকার রোগবালাই নেই, সে অকস্মাৎ হার্ট অ্যাটাকে কি করে মারা গেল, এটাই তিনি বিশ্বাস করতে পারছেন না। আসবো খালু? দরজার ওপার হতেই কিঞ্চিত মাথা ঢুকিয়ে জিজ্ঞেস করল সামাদ। অপ্রত্যাশিতভাবে সামাদের কণ্ঠস্বর শুনেই ভরকে উঠলেন আফসার সাহেব। মুহূর্ত মধ্যেই নিজেকে সামনে নিয়ে মলিন মুখে বলল, হ্যাঁ, এসো এসো। সামাদ কেবিনের ভেতরে চলে এলো। আফসার সাহেবকে জিজ্ঞেস করল, লাঞ্চ কোথায় করবেন খালু? ব্রেকফাস্ট তো করেননি। আফসার সাহেব হেঁটে গিয়ে নিজের চেয়ারে বসলেন। টেবিলের ওপর হাত রেখে কপাল ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে এলেন। ম্লান মুখে বললেন, পেটে একটুও ক্ষুধা নেই সামাদ। গিয়াস সাহেব এভাবে হুট করে মারা যাবেন, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। সামাদ নরম গলায় সান্ত্বনামূলক বাণী শোনাতে উদ্যত হলো, বলল, মেনে নেওয়ার চেষ্টা করুন খালু। যে চলে গিয়েছে তাকে তো আর ফিরিয়ে আনা যায় না। আজ হোক কাল হোক, মেনে তো নিতেই হবে। তা ঠিক বলেছো তুমি। উনি আমার সব কাজের পার্টনার ছিল, তবে আমাদের মধ্যে পার্টনারশিপ খুব বন্ধুত্ব ছিল বেশি। ও খুব ভালো ছিল। আফসার সাহেবের শেষোক্ত কথায় সামাদ আড়ালে নাক ছিটকাল। সে জানে গিয়াস সাহেবের আসল রূপ। মেয়ে ঘটিত বিষয়ে গিয়াস সাহেব শীর্ষে থাকে, এটা সামাদের অজানা নয়। কিন্তু আফসোস, আফসার সাহেবের সামনে এই বিষয়টি কখনো সে তুলতে পারেনি বললে ভুল হবে। সে ইচ্ছে করেই সত্যটা লুকায়িত রেখেছে। কারণটা ব্যবসায়িক সম্পর্ক। সামাদ আফসার সাহেবের কথার সাথে সম্মত জানানোর ভান করল, বলল, ঠিক বলেছেন খালু। আমাদেরকে বিজনেসের ম্যাটারে অনেক হেল্প করতেন তিনি। এখন শুধু আফসোস ছাড়া আর কিছুই করা সম্ভব না। আফসার সাহেব সামাদের কথার প্রত্যুত্তর করল না, বরং ছোট্ট নিঃশ্বাস ছেড়ে টেবিলের ওপর হতে একটি ফাইল নিয়ে তাতে মনোযোগ নিবিষ্ট করার চেষ্টা করলেন। সামাদ বলল, লাঞ্চের ব্যবস্থা এখানেই করলাম খালু। আর হ্যারিকে কি বলবো, কালকের মিটিংটা ফিক্সড করতে? আফসার সাহেব ফাইলে মুখ গুজেই বললেন, হ্যাঁ, বলে দিও। মিটিংয়ের ইচ অ্যান্ড এভরি ডিটেলস আমাকে সন্ধ্যায় জানিয়ে দিও। এই বলেই সামাদ কেবিন হতে বেরিয়ে গেল। সে চলে যেতেই আফসার সাহেব পুনরায় কাজে মনোযোগী হতেই প্রচেষ্টা চালালেন। দিনটি বেশ ঝকঝকে। নভস্থলে উষ্ণ সূর্যের হাতছানি, তবে তার উষ্ণতা হিমশীতল পরিবেশের প্রকোপে ঢাকা পড়েছে। চারপাশে শো শো করে হিম অনল বইছে। সেই অনলের ছোঁয়ার মাঝে মাঝে কেঁপে উঠছে সাবিহা। এল অস্ট্রেলিয়া দি সান্টা মেরিনা এর বহিরাংশে বসে আছে সে ও সোফিয়া। তাদের আশেপাশে এমনই অনেক টেবিলে বসে আছে বহু মানুষজন। তাদের মাঝে অনেকেই স্থানীয় এবং অনেকেই পর্যটক। প্রত্যেকেই নিজেদের মধ্যে ব্যস্ত। এল অস্ট্রেলিয়া দি সান্টা মেরিনার পাশে বয়ে চলা রাস্তা ধরে হেঁটে চলেছে নানান পেশা ও বয়সের মানুষ। প্রত্যেকের চালচলনে দেখা মিলছে সূক্ষ্ম ব্যস্ততার ছাপ, তবে কারোর মাঝে নেই কোনো তাড়াহুড়োর চিহ্ন। সেখানে চেয়ারে বসেই হট কফি খাচ্ছে সাবিয়া আর সোফিয়া। কফির উষ্ণতা শরীরের মধ্যকার আস্তরণে মৃদু উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে।
শরীরকে করে তুলেছে চাঙ্গা। আজ সাবিহার মননে সতেজতা বিরাজ করছে, মেজাজটাও বেশ ফুরফুরে হয়ে আছে। সে সুযোগের সদ্ব্যবহার করেই সোফিয়া তার সামনে ব্লাইন্ড ডেটের প্রস্তাব রাখে। দফায় দফায় বার কয়েক না বলেও পরবর্তীতে সাবিহা এতে ঠিকই রাজি হয়ে যায়, কারণ সে জীবনটা কিছু আমোদ প্রমোদে কাটাতে চায়। আর কতদিন এই রংহীন জীবন যাপন করবে সে? বাপ ভাইয়ের ভয়ে নিজেকে ছেড়ে ঘটিত সকল ব্যাপার থেকে সর্বদা গুটিয়ে রেখেছে সে, কিন্তু আর কতদিন? সোফিয়া জানায় জর্জের সাহায্য নিয়ে সে ব্লাইন্ড ডেটের জন্য ছেলে খুঁজবে। সাবিহাও এতে রাজি হয়ে যায়, তবে এই প্রথম এ ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার কথা মাথায় এনে সে খানিক চিন্তিত হয়ে পড়ে। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে সোফিয়াকে জিজ্ঞেস করে। আচ্ছা, ছেলেটার ক্যারেক্টার যদি খুব খারাপ হয় তবে? সাবিহার প্রশ্নে সোফিয়া মৃদু শব্দে হেসে উঠল, বলল, দ্যাটস ওয়াই ইটস কল ব্লাইন্ড ডেট সাবিয়া। এখানে তোমরা একে অপরের সম্পর্কে কিছুই জানবে না। তোমাদের ফার্স্ট মিটিংই হবে ডেটের দিন। সাবিহা প্রত্যুত্তর করল না। সে এই ব্লাইন্ড ডেট নিয়ে একদিকে যেমন উদ্বৃত তেমনি অপরদিকে চিন্তিত। সোফিয়া পুনরায় হাসি মুখে বলল, আই থিঙ্ক হি উইল বি গুড, বাট প্লিজ ডোন্ট ওয়ারি। তুমি জাস্ট নিজের মতো প্রিপারেশন নিতে থাকো। সাবিহা ছোট্ট করে উত্তর দিল। হুম। সোফিয়া সাবিয়ার এই উদ্বেগপূর্ণ ভাব দূর করতেই উৎসাহমূলক কণ্ঠে বলল, খুব বেশি ডাউট থাকলে নিজের সাথে প্রোটেক্টিভ কিছু রাখতে পারো। আর তোমার কিসের চিন্তা সাবিয়া? তুমি ক্যারাটে পারো, শ্যুট করতে পারো, সেলফ প্রোটেকশনের জন্য আর কি দরকার বলো? তবে আমার মনে হয় না এসব কিছুর প্রয়োজন হবে। এই পর্যায়ে সাবিহা নিজের মধ্যেই আত্মবিশ্বাস ফিরে পায়। কফিতে শেষ চুমুক দিয়ে সোফিয়াকে বলে, জর্জকে বলে দিও সে যেন ছেলেটাকে বলে রাখে আমি কোনো প্রকার রুম ডেটে যেতে পারবো না। আমাদের মিট আপ জাস্ট এই রেস্টুরেন্ট এরিয়ার মধ্যেই সীমাবদ্ধ হবে। সোফিয়া হাসি মুখে বলল, ওকে ডান। এই বিষয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি শুধু ব্লাইন্ড ডেটের দিকে নিজেকে ফোকাস করো। আর কালকেই কিন্তু ডেট ফিক্সড করব আমি, কারণ আগামীকাল হলিডে। আজ আমরা বিকেলে শপিং করে বাসায় ফিরবো, আর কালকে তুমি ডেটের জন্য বের হবে। উফ সাবিয়া, আই এম সো এক্সাইটেড। সাবিহা তাল মিলিয়ে বলল। আম অলসো। এই বলার পর মুহূর্তেই তার মুখটা কালো হয়ে গেল। সে পুনরায় উদ্বিগ্নতার সহিত বলল, আমি বাসায় কি বলবো সোফিয়া? তোমার বার্থডের দিন যে কাণ্ড হয়েছে, এরপর রাতে আমায় বাড়ির বাইরে থাকতে দিবে কিনা সন্দেহ। ডোন্ট ওয়ারি সাবিয়া, আই উইল ম্যানেজ। সোফিয়ার অসংশয়মূলক বাচনে সাবিহা দুর্ভাবনাহীন হলো। মিষ্টি হেসে সোফিয়াকে ধন্যবাদ জানালো। সেই রাতেই সাবিহা ও সোফিয়া একত্রে শপিং করলো। চলমান আবহাওয়া শীতল হওয়ায় পরিচিত এক ফ্যাশন হাউসের উইন্টার আউটফিট কালেকশন হতেই সাবিহার জন্য ড্রেস কেনা হলো। লাইট ব্লু রঙের জিন্স, স্কাই ব্লু রঙের ছোট হাতার ছোট টপস ও অফ হোয়াইট রঙের একটি জ্যাকেট ও স্কার্ফ পছন্দ করে কিনলো সাবিহা। তার সাথে সোফিয়াও নিজের জন্য দুটো টপস কিনল। স্বল্প সময়ের অপেক্ষায় হাজির হলো দিনটি, সাবিহার ব্লাইন্ড ডেটের দিন। ব্লাইন্ড ডেট নিয়ে আজ চরম উতলাসে। আজ তার মাঝে ভীত সে অনুভূতিটি নেই, কারণ সে সোফিয়ার বাসায় আজ রাত থেকে মুভি দেখার পরিকল্পনা সম্পর্কে তার বাবা ও মাকে বলেছে। দুজনেই সাবিহাকে এ ব্যাপারে অনুমতি দিয়েছে। ব্যাস, এখন ব্লাইন্ড ডেট নিয়ে আর চিন্তার কারণ কি? ভেনিসের আকাশে সন্ধে নামতে নির্দিষ্ট পোশাক পরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সাবিহা। গন্তব্য সেই অস্ট্রেলিয়া দি সান্টা ম্যারিনা রেস্টুরেন্টে। বেছে বেছে সে পরিচিত রেস্টুরেন্টেই দেখা করতে চেয়েছে, কারণ প্রথম দফায় ব্লাইন্ড ডেটের অপরিচিত ব্যক্তি, অপরিচিত রেস্টুরেন্ট সব মিলিয়ে নিদারুণ এক ভিতগুটে এবং অস্বস্তিকর পরিবেশে পড়ে সে দিশেহারা হয়ে পড়ত। এই জন্যই পরিস্থিতি কিছুটা সামাল দিতে পূর্ব পরিচিত রেস্টুরেন্টকেই বেছে নিয়েছে সে। গাড়ি নির্দিষ্ট জায়গায় রেখেই সাবিহা রেস্টুরেন্টের বহিরাংশের নির্দিষ্ট নাম্বারের টেবিলের দিকে দৃষ্টিপাত করে। কালো জ্যাকেট পরিহিত একটি লোককে সেই নির্দিষ্ট চেয়ারে বসে থাকতে দেখেই ক্ষণিকের জন্য তার হৃৎপিণ্ড ধক করে ওঠে। কণ্ঠনালী অল্প বিস্তর শুকিয়ে আসে, তবে শুকনো একটি ঢোক গিলতেই কণ্ঠনালী তুলনামূলক স্বাভাবিক হয়ে আসে। লোকটি সাবিহার দিকে পিঠ করে বসে আছে, ফলে দূর হতে সাবিয়া তার চেহারা দর্শন করতে ব্যর্থ হলো। দু কদম অগ্রসর হওয়ার পরও সে লোকটির পশ্চাৎ অংশ দেখা ব্যতীত
পার্শ্ব চেহারা দেখতে ব্যর্থ হলো। ফলে সে লোকটির সম্মুখ দর্শন করতে টেবিলের দিকে অগ্রসর হলো। ধীর পদে টেবিলের নিকটে দাঁড়িয়ে লোকটির সম্মুখে দাঁড়াতেই সাবিহা ধীর পদে টেবিলের সামনে দাঁড়িয়ে লোকটির সম্মুখে দাঁড়াতেই সাবিহা আশ্চর্যান্বিত হয়ে গেল। লোকটি আর কেউ নয় বরং রাগিব। ব্লাইন্ড ডেটের পার্টনার হিসেবে রাগিবকে দেখে সাবিহার নেত্রজোড়া বিস্ময়ে চোখের কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। সে কণ্ঠে আকাশ সমান আশ্চর্য ভাব নিয়ে রাগিবকে বলল। আপনি এখানে? রাগিবও সাবিহার ন্যায় আশ্চর্য ভাব নিয়ে একই কথা বলল। তাদের মধ্যকার ক্ষীণ মুহূর্তের আশ্চর্যান্বিত ভাব প্রকাশ দেখে আশেপাশের লোকজন খানিকটা বিব্রত বোধ করল, কিন্তু অপরের ব্যাপারে তারা নাক না গলিয়ে পর মুহূর্তে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। সাবিহা আশেপাশের চেয়ারের লোকদের ওপর এক নজর বুলিয়ে নিল, অতঃপর রাগিবের সম্মুখে চেয়ার টেনে দ্রুত তাতে বসে পড়ল। রাগিবকে পার্টনার হিসেবে পেয়ে তার ভয় ডর দুশ্চিন্তা মুহূর্তেই উবে গেল। অতঃপর তার আশ্চর্যান্বিত ভাবটি শিথিল হয়ে তার মাঝে প্রচণ্ড উদ্দীপিত ভাব লক্ষ্য করা গেল। সে দারুণ উত্তেজনায় রাগিবকে বলল। আপনাকে এখানে মোটেও আশা করিনি আমি। রাগিবও একই কথা হাসি মুখে বলল, তবে তার মাঝে সাবিহার ন্যায় উদ্দীপিত ভাবটি লক্ষ্য করা গেল না। তবুও কণ্ঠে সামান্যতম চমকিত ভাব প্রকাশ করে বলল। আপনাকেও এখানে আমি আশা করিনি সাবিহা। হোয়াট আ কোইন্সিডেন্স, রাইট? রাইট, কোইন্সিডেন্ট হোক বা ইন্টেনশনালি হোক, আপনাকে ডেটের পার্টনার হিসেবে পেয়ে আমি একেবারেই চিন্তামুক্ত। এতক্ষণ আমি প্রচণ্ড ভয়ে ছিলাম, বারবার চিন্তা করছিলাম যদি আমার ব্লাইন্ড ডেটের পার্টনার ভালো না হয়, তার চরিত্র যদি খারাপ হয়, সে যদি আমার বাজেভাবে টিচ করার ট্রাই করে, কি করব তখন আমি? বাট নাও আই এম টেনশন ফ্রি। সাবিহার সম্পূর্ণ কথা শেষ হওয়া পর মুহূর্তে রাগিব সশব্দে হেসে উঠল, কণ্ঠে ঈষৎ তবে যথেষ্ট অন্তরালে প্রহেলিকার ন্যায় ধোঁয়াশা রেখে বলল। আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আমার চরিত্র ভালো? আমি যদি খারাপ হই তবে? রাগিবের এহেন কথায় সাবিহা থতমত খেল, খানিক হকচকালো দৃঢ়তাহীনভাবেই আমতামতা করে বলল। না মানে আপনি আমাদের পেইং গেস্ট, তাই। রাগিব সাবিহার আচরণে ঈষৎ বাঁকা হেসে বলল। আমি আপনাদের পেইং গেস্ট বলে কি আমার উপর এত বিশ্বাস করবেন? কারোর উপর এতটা বিশ্বাস করা কি ঠিক? সাবিহা পরিস্থিতির জাঁতাকলে পড়ে বিমূঢ় হয়ে রইল, নিরুত্তর দৃষ্টিতে রাগিবের দিকে ক্ষণিকের জন্য চেয়ে রইল। অতঃপর মৃদু হাসার চেষ্টা করে অভ্রান্ত চিত্তে বলল। কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে, না হলে এই পৃথিবীতে টিকে থাকা যে খুব কষ্টের হয়ে যাবে। যদিও যুগটা ভালো না, কিন্তু সবাইকে অবিশ্বাস করার চেয়ে গুটি কয়েকের উপর বিশ্বাস করা ঢের ভালো। সেই গুটি কয়েকের মাঝে না হয় আপনিও পড়লেন। আশা করি আপনাকে বিশ্বাস করে ঠকবো না আমি। সাবিহার প্রতিটি কথায় দারুণ মুগ্ধতার সহিত শুনল রাগিব, অতঃপর প্রত্যুত্তর স্বরূপ বিস্তৃত হেসে বলল। আমাকে বিশ্বাস করে আপনার লাভ না হলেও অ্যাটলিস্ট কোনো ক্ষতি হবে না, আই এনশিওর ইউ। সাবিহা মৃদু হাসল, অতঃপর নীরব সম্মতিতে ক্ষণিকের জন্য রাগিবের দিকে চেয়ে রইল। রাগিবের দৃষ্টি মেনু কার্ডের ওপর এবং সাবিহার দৃষ্টি তার উপর। সাবিহা রাগিবকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এই নিয়ে দ্বিতীয়বার সে রাগিবকে এভাবে দেখছে। প্রথম দিন ভার্সিটি যাওয়ার পূর্বেই ফর্মাল লুকআপে এক নজর দেখেছিল, কিন্তু প্রথম দিন দেখার বিস্তৃতকাল ছিল কয়েক সেকেন্ড হতে 1 মিনিট। তবে আজকে সে যেন পুরো রাগিবকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ব্লাইন্ড ডেট উপলক্ষে আজ রাগিব সাদা কালো মিশ্রিত রঙের পোশাক পরেছে। তার পরনে সাদা রঙের টার্টেল নেকের সোয়েটার ও তার উপরে কালো ব্লেজার এবং কালো প্যান্ট। মাথার চুলগুলো জেল দিয়ে বিন্যস্ত করা, ফর্সাকালি খোঁচা খোঁচা কালো দাড়ি। সাবিহা অদ্ভুত চাহনিতে লক্ষ্য করল রাগিবের বাম গালে তোড় পড়ছে। সে হাসছে না, তবে নিচের ঠোঁট কামড়ে কুঞ্চিত ঘন ভ্রুযুগল ধারা মেনু কার্ড দেখছে। এতেই তার বাম গালের টোল দারুণভাবে নজর কাটছে। সাবিহা মুগ্ধ চাহনিতে রাগিবকে দেখছে। এই প্রথম একটি ছেলেকে অন্য নজরে দেখার দুঃসাহসিক কাজ সাধন করেছে সে। এর পূর্বে সে কোনো ছেলেকে এত নিকট হতে পর্যবেক্ষণ করেনি, কোনো ছেলের চেহারায় মুগ্ধ হয়নি, কোনো ছেলের শৌখিনতায় মুগ্ধ হয়নি, কোনো ছেলের সাজ পোশাকে মুগ্ধ হয়নি। তবে আজ সে মুগ্ধ হয়েছে, একদম আকাশসম মুগ্ধতায় ভাসছে সে। আজ সব বাধা বিপত্তি পার করে কারো প্রেমে পড়তে মন চাইছে। আচ্ছা, ছেলেটা যদি রাগিব হয় তাতে দোষ কি? কিন্তু ভয়ঙ্কর এই প্রেম নামক দুঃসাহসিক কাজে পরিণাম যদি খারাপ হয় তবে? না, এত দ্বিধাদ্বন্দ্বে থেকে প্রেম করা যায় না, শুধু মুগ্ধ হলেই হবে। সময় অসময়ে রাগিবের অগোচরে না হয়ে একটু দেখে নিবে তাকে, এই হবে।
অকস্মাৎ রাগিবের অকপটে কথা করা প্রশ্নের তীরে বিদ্ধ হলো সাবিহা। হকচকিয়ে তৎক্ষণাৎ প্রসঙ্গ পাল্টিয়ে নিতে বলল। কি অর্ডার করবেন? সাবিহার প্রসঙ্গ পাল্টানোর দ্রুততা দেখে রাগিব মুখ লুকিয়ে হেসে ফেলল, বলল। রেড শ্রিম্প আর তিরামিসু অর্ডার করবো ভাবছি। হ্যাভ ইউ এনি প্রবলেম উইথ দ্যাট? সাবিহা স্বাভাবিক হয়ে এসেছে, ফলে মৃদু হেসেই জবাব দিল। নো নো, আপনি অর্ডার করুন। সাবিহার সম্মতি পেয়ে রাগিব ওয়েটারকে ডেকে অর্ডার দিল। অতপর রাগিব টেবিলে 2 হাত রেখেই সাবিহাকে কিছু জিজ্ঞেস করতে উদ্যত হতেই সাবিহা চট করে জিজ্ঞেস করে বসল। আপনার চোখটা এমন কেন? রাগিব ঈষৎ হকচকালো, জিজ্ঞেস করল। কেমন? আপনার কথা বুঝতে পারিনি। সাবিহা জহুরি নজরে রাগিবের 2 চোখের দিকে চাইল। আজই প্রথম সে রাগিবের চোখের মণির রংটা ধরতে পেরেছে। হালকা খয়েরি রঙের চোখের মণি তার ফর্সা চেহারার সাথে মিলে গিয়েছে দারুণভাবে। সাবিহা জিজ্ঞেস করল। আপনার চোখের মনির রং লাইট ব্রাউন কালারের, এমনটা কেন? সাবিহার বাচ্চামো ধরনের প্রশ্নে রাগিব সশব্দে হেসে উঠল। সহাস্যে বলল। এই প্রশ্নের উত্তর আমার জানা নেই মিস সাবিহা। ভালো হয় আপনি আমার মাকে জিজ্ঞেস করুন। সাবিহা রাগিবের প্রত্যুত্তরের তোয়াক্কা না করেই ফিরতি প্রশ্ন করল। আপনার চেহারাটাও দেখতে ফরেনারদের মতো লাগে, অদ্ভুত তো। আপনার জন্ম কি বিদেশে নাকি? রাগিব ক্ষীণ ভরকালো, তৎক্ষণাৎ নিজেকে সামনে নিয়ে বলল। দেশে এমন অনেক ছেলেমেয়ে পাবেন যাদের চেহারা দেখতে অনেকটা ফরেনারদের মতো। আমিও হয়তো তাদের মধ্যে একজন। অতপর সে সাবিহাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে প্রসঙ্গ পাল্টে বলল। আপনার ব্লাইন্ড ডেটের অ্যারেঞ্জমেন্ট কে করেছে? প্রসঙ্গ পাল্টে যেতে দেখে সাবিহা কিছুটা মনক্ষুণ্ণ হলো, তবে এতে জোর না দিয়ে সে রাগিবের প্রশ্নের জবাব দিল। সোফিয়া, আর আপনি যে জর্জের বন্ধু তা তো জানতাম না। রাগিব মৃদু হেসে বলল। এই যে এখন জেনে নিলেন। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আপনি তো ভেনিসে এসেছেন, বেশি দিন হয়নি। এই অল্প সময়ে আপনার সাথে জর্জের বন্ধুত্ব হয়ে গেল, আর সে আপনাকে ব্লাইন্ড ডেটের অ্যারেঞ্জমেন্টও করে দিল। কিভাবে পসিবল হলো? নাথিং ইজ ইম্পসিবল মিস সাবিহা তাসনিম। আমি রাকিবের কথার মাঝে ওয়েটার অর্ডারকৃত খাবার দিয়ে গেল। খাবার পেয়ে দুজনেই খাবার খাওয়ায় পূর্ব প্রস্তুতি নিতে লাগলো। ইতিমধ্যে সাবিহা কিঞ্চিত বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে বসল। আপনি আমার ফুল নেম জানলেন কি করে? রাকিব চামচ হাতে নিতে নিতে বলল। ব্লাইন্ড ডেটে পার্টনার সম্পর্কে আর কিছু জানা হোক বা না হোক, তার নাম জানাটা মাস্ট। সাবিহার প্রত্যুত্তর করল না। দুজনের খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ল। খাওয়া শেষে রাগিব বিল মিটিয়ে সাবিহাকে নিয়ে রেস্টুরেন্ট হতে বেরিয়ে পড়ল। পথিমধ্যে রাগিব বলল। মিস সাবিহা, আমার কাছে অন্যান্যদের মতো লং ড্রাইভে যাওয়ার জন্য গাড়ি নেই, সো আমরা কি ভেনিসের নির্জন রাস্তা ধরে পাশাপাশি হাঁটতে পারি? সাবিহা মিষ্টি হেসে বলল। ওয়াই নট? যদিও আমার গাড়ি আছে, তবে রাতের নির্জন পরিবেশে হাঁটার মজাই আলাদা। তো দেরি কেন, চলুন। ভেনিসের অন্যতম নির্জন রাস্তার সৌন্দর্যের সাক্ষী হই দুজন। চলুন। তারা দুজনেই হাঁটছে, ধীর পদে হাঁটছে। তাদের পথ চলা হচ্ছে পাশাপাশি। ভ্যানিসের রাতের সৌন্দর্য নিজের সর্বস্ব যেন বিলিয়ে দিতে চাইছে রাগিব ও সাবিহার প্রতি। দুজনেই নীরবে হাঁটছে। সাবিহা মাঝে মাঝে কোনো এক কারণে লাজুক হাসছে। এদিকে রাগিবের মন চাইছে তার স্নিগ্ধময়ীর হাতটা আলতো করে ধরে এ নির্জনতম পথ অতিক্রম করতে। তার মন চাইছে এই রূপসী রাতে একটি অঘটন ঘটিয়ে ফেলতে, সাবিহাকে নিজের মনের সব কথা বলতে। কিন্তু এ শুভ কাজের সঠিক সময় এখনই নয়। এই মুহূর্তে তার দরকার কিছু ধৈর্যের। রাগিব ও সাবিহা নিজ মনের অন্তরালে কল্পনায় এক অপরকে নিয়ে মুগ্ধতায় ঘেরা কিছু সময় কাটাতে লাগলো। নিশ্চুপে তাদের মধ্যকার সময়টা দিব্যি কেটে গেল। হাঁটতে হাঁটতে তারা প্রায় জনমানব শূন্য একটি রাস্তায় এসে পৌঁছালো। আচমকা কোনো কিছু বুঝে ওঠার পূর্বেই একজন ইতালীয় লোক তাদের দিকে ছুরি ধরে ভয়ার্ত কণ্ঠে বলল। নিজেদের কাছে যা যা আছে সব দিয়ে দাও। হঠাৎ উদিত হওয়া বিপদাপন্ন পরিস্থিতিতে পড়ে সাবিহা ঘাবড়ে গেল। তবে রাগিবের মাঝে কোনো পরিবর্তন হলো না। সে দিব্যি পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। না সে হঠাৎ উদিত হওয়া লোকটিকে কিছু করছে, না সে লোকটির কথা মান্য করছে। রাগিবের এমন গাছাড়া ভাব দেখে সাবিহা ও লোকটি উভয়জনই বিস্মিত হলো। লোকটি আরও ঘাবড়ে আশেপাশে এক নজর বুলিয়ে এবার রাগিবের দিকে ছুরি ধরে বলল। চুপচাপ দাঁড়িয়ে না থেকে আমাকে সব দিয়ে দাও, আর তোমার গার্লফ্রেন্ডকে বলো সব দিয়ে দিতে। এই বলে সে সাবিহার দিকে ছুরি তাক করল। কিন্তু অকস্মাৎ মুহূর্ত মধ্যেই সাবিহা দুহাত মুঠো করে ডান পা শূন্যে তুলে লোকটির ঘাড়ে সজোরে আঘাত করল। সাথে সাথে ঘাড় মটকে যাওয়ার শব্দ হলো। চলমান পরিস্থিতি বুঝে ওঠার পূর্বেই লোকটি দুর্বল হয়ে ছুরি ফেলে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল।
এদিকে সাবিহার এই কাণ্ডে রাগিব বিস্মিত চাহনিতে তার দিকে চেয়ে রইল। লোকটি মাটিতে লুটিয়ে পড়তেই সাবিহার স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়ালো। রাগিবের বিস্মিত চাহনি অনুসরণ করে সে জিজ্ঞেস করলো। এভাবে সারপ্রাইজ হলেন কেন? রাগিব তৎক্ষণাৎ নিজেকে সামনে নিল। সাবিহার দৃষ্টি পেরিয়ে লোকটির দিকে একবার নজর বুলিয়ে বলল। এভাবে না করলেও পারতেন, লোকটি শুধু শুধু মার খেলো। রাগিবের এহেন কথা কর্ণপাত হওয়া মাত্রই সাবিহার নেত্রজোড়া যেন বিস্ময়ে কপালে উঠে গেল। সে বিস্মিত কণ্ঠে বলল। শুধু শুধু মার খেলো? কি বলছেন আপনি? এটা রীতিমতো আমাদের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিতে চাইছিল, সেটা কি আপনার নজরে পড়েনি? রাগিব এ পর্যায়ে কিছুটা সংকুচিত হয়ে এলো, বলল। একটু ভয় দেখালেই লোকটা চলে যেত। সাবিহা রাগিবের কথা অনুসরণ করেই লোকটির দিকে তেড়ে যেতে যেতে বলল। কখনোই যেত না, একে আরো 2-4টা মারা দরকার। নিজের দিকে সাবিহাকে আরও একবার তেড়ে আসতে দেখে ইতালীয় লোকটি ঘাট ধরেই কোনো মতে উঠে দাঁড়িয়ে প্রচণ্ড ভয়ে চুরি রেখেই পালিয়ে যায়। তার কাছে এই মুহূর্তে সাবিহাকে জমের চেয়ে কম মনে হচ্ছে না। সে আর পিছনে ফিরে তাকালো না, বরং যত দ্রুত সম্ভব পা ফেলে সে নিজ ঠিকানায় ফিরে যেতে পা বাড়ালো। লোকটি চলে যেতেই রাগিব আত্মপক্ষ সমর্থনের স্বার্থে সাবিহাকে বলল। দেখলেন তো, লোকটা ভয়েই পালিয়ে গেল। সাবিহা প্রত্যুত্তর করল না। দুহাতে পরনের জ্যাকেট স্কার্ফ ঠিক করতে লাগলো। অতঃপর তার কাজ শেষ হতেই সে হতাশ কণ্ঠে রাগিবকে বলল। একজন ছেলে হয়ে আপনার কাছে মোটেও এমনটা আশা করিনি আমি। চাইলেই আপনি লোকটাকে মারতে পারতেন। রাগিব মৃদু হেসে জবাব দিল। সব জায়গায় মারপিট করা মানায় না, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয় কিছু জায়গায়। সাবিহার প্রত্যুত্তর করতে স্বাচ্ছন্দ্য বোধ করল না, ফলে সে বলল। আচ্ছা বাদ দিন, যা হওয়ার তা হয়ে গিয়েছে। শুধু শুধু এই বিষয়ে কথা বললে আমাদের সাথে মধ্যে কথা কাটাকাটি হবে। ইয়া রাইট। দুজন কিছু মুহূর্তের জন্য নীরবতা পালন করল। অলিখিত নীরবতা তাদের নীরবতার জালে ফেসে তাদের পদধ্বনির আওয়াজ স্পষ্টভাবে কর্ণগোচর হলো। নিস্তব্ধ নীরব পরিবেশে কংক্রিটের রাস্তায় জুতোর আওয়াজটা বেশ ভালোই লাগছে, অদ্ভুত রকমের উপভোগ্য। সাবিয়া হাঁটতে হাঁটতেই মনোযোগ সহকারে তা শুনছে। ইস, এ দারুণ শব্দটা সে এর পূর্বে লক্ষ্য করেনি কেন? এ নিয়ে ভাবতে ভাবতে সাবিহা যে কখন বাড়িতে চলে এলো তার টেরই পেল না। যখন সে টের পেল যে সে বাড়িতে চলে এসেছে, তখনই সে কোনোরূপ কথাবার্তা ছাড়াই রাগিবের হাত ধরে টেনে বাড়ির আঙিনার এক কোণায় নিয়ে এলো। সাবিহার অকস্মাৎ এই কর্মকাণ্ড রাগিব চূড়ান্ত পর্যায়ে বিস্মিত হলো। সে কণ্ঠে আকাশসম বিস্ময় প্রকাশ করে বলল। কি ব্যাপার সাবিহা, এভাবে হুট করে আমাকে টেনে নিয়ে এলেন কেন? রাগিবের কণ্ঠস্বর সাবিহার নিকট খানিকটা জোরালো শোনালো। তার ভীত চেহারার এ পর্যায়ে আরও অস্থিরতার দেখা মিলল। সে নিজের ঠোঁটের উপর আঙুল ঠেকিয়ে সতর্ক কণ্ঠে নিম্ন স্বরে রাগিবকে বলল। ধীরে কথা বলুন। আমাদের দুজনকে রাতে এভাবে একসাথে দেখলে আমার আব্বু আমাকে সিন ক্রিয়েট করে ফেলবে আবার। সাবিহার সতর্ক বাণী শুনে রাগিব হুঁশিয়ারি চাহনিতে চারপাশে এক নজর বুলিয়ে নিল। অতঃপর সাবিহার ন্যায় নিম্ন স্বরে বলল। ডোন্ট ওয়ারি, আশেপাশে কেউ নেই, কিন্তু আপনি এভাবে লুকাচ্ছেন কেন? কারণ আছে লুকোনোর। আসলে আমার এই ব্লাইন্ড ডেটের কথা বাসার কেউ জানে না। আমি কাউকে জানাতেও চাইছি না, কারণ আব্বু আর সামাদ ভাই এসব সহ্য করতে পারবে না। এখন আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমাদের ফ্যামিলির কাউকেই এই নিয়ে কিছু বলবেন না। রাগিব বাধ্য ছেলে নাই বলল। ওকে। আপনি একবার চুপচাপ আপনার রুমে চলে যান, আমিও আমার রুমে চলে যাই। আমি সবাইকে বলে রেখেছি সোফিয়ার সাথে আজ রাতে মুভি দেখবো আমি। এখন আবার গিয়ে বলতে হবে যে আমার ভালো লাগছিল না বিধায় আমি চলে এসেছি। আপনাকে যদিও এই নিয়ে কিছু জিজ্ঞেস করবে না, তবু সতর্ক থাকবেন। ওকে ডান। আর আপনি এ নিয়ে আর চিন্তা করবেন না, আমার পক্ষ থেকে আপনি নিশ্চয়ই থাকতে পারেন সাবিহা। রাগিবের কথায় সাবিহা মুচকি হাসি দিল এবং পর মুহূর্তেই পূর্বের ন্যায় সতর্ক দৃষ্টি ফেলেই একবার আশেপাশে নজর বুলিয়ে নিল। অতঃপর নিজেকে একদম স্বাভাবিক রূপে রূপান্তরিত করে বাড়ির ভেতরে চলে গেল। রাগিব সাবিহার যাওয়ার পানে চেয়ে মৃদু হাসির সহিত বলল। ভালোই লাগে তোমার এই রূপটা, কখনো ভীতু কখনো সাহসী, অদ্ভুত এক মিশ্র রূপ। সাবিয়ার বিয়ের জন্য ছেলে ঠিক করেছি আমি। ডেটও মোটামুটি ফাইনাল। আগাম 2 সপ্তাহের মাঝেই বিয়ের ডেট পাকাপোক্ত করতে চাইছি আমি। তোমার কি মত? গম্ভীর কণ্ঠে এক নিঃশ্বাসে কথাগুলো বলেই বিরতি নিলেন আফসার সাহেব। এদিকে অকস্মাৎ স্বামীর নিকট হতে এমন সংবাদ শুনে কিয়ৎক্ষণের জন্য স্তম্ভিত চাহনিতে চেয়ে রইলেন সালমা বেগম। এ কি শুনছেন তিনি? তার মেয়ের বিয়ে, সব কিছু ঠিকঠাক, অথচ তিনি জানেন না। অবশ্যই এই সংবাদটির বিষয়ে তার অবগত এবং অনবগত দুটোই একই কাতারে পড়ে। আফসার সাহেব যদি তার অনুমতি ব্যতীত বিয়েটা করিয়েও ফেলে,
তারপরও অবাক হবেন না সালমা বেগম, কারণ স্বামীর সামনে তিনি কিছুই না, তার কোনো ব্যক্তিত্ব নেই, নেই তার স্বামীর জীবনে তার কোনো গুরুত্ব। তিনি ছেলে মেয়ের জন্য স্বামীর অনুমতি ব্যতীত কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সবটাই যেন তথাকথিত বাঙালি সমাজের একজন আদর্শ স্ত্রী। কিন্তু আদৌ কি একে আদর্শ নামক ভারী শব্দের তকমা দেওয়া যুক্তিযুক্ত? সালমা বেগম অতি মোলায়েম স্বরে নিম্ন কণ্ঠে বললেন। ছেলে ভালো হলে সব ভালো। আফসার সাহেব পূর্বোক্ত কণ্ঠে বললেন। ছেলেটাকে হয়তো তুমি চিনে থাকবে, এর আগে দেখেছো কি না, আমার বিজনেস পার্টিতে এসেছিল। আমার এক বিজনেস পার্টনারের ছেলে, সেই আমাকে প্রস্তাবটা দেয়। আমি যতদূর দেখেছি শুনেছি ছেলেটা খুব ভালো, ইতালিতেই থাকে, এই জন্যই প্রপোজাল ক্যান্সেল করতে পারিনি। সালমা বেগম ব্যর্থ হাসার চেষ্টা করলেন। তার ভেতরটা এই মুহূর্তে যন্ত্রণায় ছটফট করছে। তার চেহারায় সেভাবে স্পষ্ট রূপে ফুটেও উঠেছে। কিন্তু মা নামক ব্যক্তিটির এই যন্ত্রণা আফসার সাহেব উপলব্ধি করতে পারলেন না। হয়তো তিনি উপলব্ধি করতে চাননি, কারণ নিজের গভীর অহংবোধ তার বাচন স্ত্রী নামক ব্যক্তিটিকে এত গুরুত্ব দেওয়ার কি আছে। স্ত্রীর অবস্থান সবসময় স্বামীর নিচে, সুতরাং তাকে এত গুরুত্ব দিয়ে মাথায় ওঠানোর দরকার নেই। এসব ভেবেই আফসার সাহেব নিজের তথাকথিত মেল ইগোকে আঘাত করতে চান না। সালমা বেগম আফসার সাহেবের পানে ক্ষণিকের জন্য দৃষ্টিপাত করে তীব্র যন্ত্রণার প্রতিটি বিন্দু গলাধকরণ করলেন। এখন তিনি কাঁদেন না, তার দুনেত্র ছাপিয়ে জল উপচে পড়ে না, কারণ তার শরীরে সবটা সয়ে গিয়েছে। সহ্যের সীমা অতিক্রম করতে করতে তিনি কঠোর হয়েছেন, কিন্তু এখনও তার মাঝে নম্রতা নামক অনুভূতিগুলো ক্ষুদ্র আকারে আছে। এজন্যই হয়তো যন্ত্রণার অনুভূতিগুলো হয়। সালমা বেগম এই পর্যায়ে ভেজা একটি ঢোক গিলে বললেন। যেহেতু সব দিক দিয়ে আপনি খোঁজ নিয়েছেন সেহেতু ভালোই হবে, আমার কোনো আপত্তি নেই। সাবিহার কাছে না হয় একবার শুনে নিন। আফসার সাহেব পর মুহূর্তে মাথা তুলে ভ্রু কুঞ্চিত করে বললেন। ওর কাছে আর কি শুনবো, ও হ্যাঁই বলবে। আমি সাবিয়াকে খুব ভালোভাবে চিনি, ও ওর বাবাকে খুব ভালোবাসে। আমার বিশ্বাস সাবিয়া আমার সিদ্ধান্তে কখনো দ্বিমত পোষণ করবে না ও। এই বলে তিনি কল লিস্টে নাম্বার ডায়াল করতে করতেই সাবিহার রুমের দিকে পা বাড়ালেন। সালমা বেগম খাটের ওপর ঠায় দাঁড়িয়ে রইলেন। কিয়ৎক্ষণ গম্ভীর চাহনিতে মেঝের দিকে চেয়ে আর মনেই কিছু ভাবলেন। অতঃপর তাচ্ছিল্যের হাসি দিয়ে বিড়বিড় করে বললেন। আমার মেয়েটারও 2 আনার দাম নেই আপনার কাছে, তবে একটাই চাওয়া, আমার মতো যেন আমার মেয়ের কপাল না পুড়ে। এই বলে তিনি নিজের কাজে মনোযোগী হওয়ার ব্যর্থ চেষ্টা করলেন। মাত্রই পোশাক বলতে বিছানায় শরীর এলিয়ে দিল সাবিহা। তখনই দরজার ওপারে কড়াঘাতে আফসার সাহেবের কণ্ঠস্বর শুনে দ্রুত উঠে গিয়ে দরজা খুলল সাবিহা। বাবাকে দেখে একগাল হেসে বলল। এতদিন পর মেয়ের সাথে দেখা করার চান্স পেলে? সাবিহার কণ্ঠে ফোন থেকে মাথা তুলে চাইলেন আফসার সাহেব। বিস্তৃত হেসে সাবিহার কাঁধে এক হাত রেখে রুমে প্রবেশ করলেন তিনি। বললেন, খুব ব্যস্ত রে ইদানিংকাল, শোন তোকে একটা কথা বলতে এলাম। এই বলি আফসার সাহেব রুমে অবস্থিত সোফায় বসে পড়েন। সাবিহাও তার পাশে বসে পড়ল। কৌতূহলী দৃষ্টিতে বাবার দিকে চেয়ে জিজ্ঞেস করল। কি কথা আব্বু? আফসার সাহেব কোনো প্রকার ভনিতা না করেই বললেন। তোর জন্য একটা ছেলে ঠিক করেছি, আমার বিজনেস পার্টনারের ছেলে। আগামী 2 সপ্তাহের মাঝেই তোদের বিয়ের ডেট ফাইনাল করতে চাইছি। অকস্মাৎ এমন সংবাদেই সাবিহার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। তার ভেতরটা মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। বাবার নিকট হতে এমন কথা শোনার জন্য সে কিছুতেই প্রস্তুত ছিল না। মেয়ের অবস্থা হয়তো আফসার সাহেব উপলব্ধি করতে পারলেন। ফলশ্রুতিতে সাবিহার মাথায় স্নেহের পরশ বুলিয়ে বললেন। বুঝতে পারছি তোর অবস্থাটা, হঠাৎ বিয়ের কথা শুনেছিস তো, কিন্তু আমি জানি আমার মেয়ে স্ট্রং এবং খুব দ্রুতই সে নিজেকে সামলে নিতে পারবে। কি পারবি তো? সাবিহা যেন এখনও ভ্রমে আছে। সে কিছুতেই বিয়ের কথাটিকে স্বাভাবিকভাবে নিতে পারছে না। কিভাবেই বা নিবে সে? মাত্রই তো একজনের প্রতি প্রেম নামক অনুভূতির সূচনা লব্ধে পদার্পণ করেছে সে। সুখকর এই অনুভূতিটি পুরোপুরি হৃদয়ঙ্গম হওয়ার পূর্বেই অজানা এক মানুষের সাথে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ কোনো দুঃস্বপ্নের চেয়ে কম নয়, বরং এর চেয়ে বৃহৎ কিছু। সাবিহা বিমূঢ় চাহনিতেই আফসার সাহেবের দিকে চেয়ে রইল। আফসার সাহেব পূর্বের ন্যায় জিজ্ঞেস করেন। কি পারবি তো? সাবিহা নিজেকে সামাল দিল। হঠাৎই মৃদু হাসার চেষ্টা করে বলল। হ্যাঁ পারবো আপু। মেয়ের জবাবে খুশি হলেন আফসার সাহেব। বললেন, ছেলে খুব ভালো, বুঝেছিস? তুই দেখলেই পছন্দ করে ফেলবি। আমি ওদের সাথে কথা মোটামুটি পাকাপোক্ত করে এসেছি।
এখন শুধু তোর মতামত জানলেই আমি ফাইনাল করে দেব। কি বাবার মান সম্মান রাখবি তো? আমার বিশ্বাস তুই আমার পছন্দকে সাদরে গ্রহণ করবি না? অনিচ্ছা সত্ত্বেও সাবিহা জোরপূর্বক মাথা ঝাঁকালো, কিন্তু কোনরূপ জবাব দিল না। আফসার সাহেব এর কথা বাড়ালেন না, বরং উঠে দাঁড়ালেন। বেরিয়ে যাওয়ার পূর্বে পুনরায় বললেন, তুই তো আমাকে অনেক ভালোবাসিস, তাই না? আমার বিশ্বাসের মর্যাদা রাখবি না? আমার সম্মান রাখবি না তাদের সামনে? আফসার সাহেব কথার জালে মেয়েকে ফাঁসালেন খুবই সূক্ষ্মভাবে, যা সাবিহা ঘুণাক্ষরেও টের পেল না। সাবিহা নিরুত্তর রইল। আফসার সাহেব আর তার জবাবের অপেক্ষায় রইলেন না, বরং চলে গেলেন। কারণ তিনি জানেন সাবিহা কখনোই এই বিয়েতে দ্বিমত পোষণ করবে না। আজকের রজনীর তাপমাত্রা তুলনামূলক বেশি। হাড় কাঁপানো শীতে ভেনিস শহর আচ্ছাদিত। তারই রেশ ধরে চারপাশে মৃদুমন্দ গতিতে হাওয়া বইছে। গায়ে কাটা দেওয়া এই শীতল হাওয়ার ব্যথা উপেক্ষা করেও সাবিহা ব্যাকইয়ার্ডে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার শরীরের বহির্ভাগে কোনো ব্যথা হচ্ছে না, কিন্তু তার অন্তঃস্থল তীব্র ও তীক্ষ্ণ ব্যথায় জর্জরিত। সে নির্বাক চিত্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঃসঙ্গ নভস্তরে উদিত চন্দ্রিমার পানে দৃষ্টি স্থাপন করে আছে। এমনই নির্জনতা ভেদ করে অকস্মাৎ রাগীবের কণ্ঠস্বর শুনে ধরাধামে অবতীর্ণ হলো সাবিহা। এত শীতে বাইরে কি করছেন সাবিহা? মুহূর্তেই সাবিহা পিছনে ঘুরে কোনো প্রকার ভনিতা ছাড়াই বলল। আপু আমার বিয়ে ঠিক করেছে। অকস্মাৎ সাবিহার নিকট হতে মুখ নিঃসৃত বিয়ে নামক শব্দটি শুনে স্তম্ভিত হলো রাগীব। কিন্তু তার এই স্তম্ভিত ভাবটি বেশিক্ষণ স্থায়ী হলো না, বরং হঠাৎ প্রজ্বলিত ক্রোধে তার হালকা খয়েরি রঙের আঁখি দুটো যেন ধপ করে জ্বলে উঠল। ধীরে ধীরে রাগীবের অন্তঃস্থলে ক্রোধের অনল পুঞ্জীভূত হলো। কিন্তু সাবিহার সম্মুখে নিজের অন্তরালের প্রবল ক্রোধ সে বহিঃপ্রকাশ হতে দিতে চায় না। ফলে ক্রোধের অনল মেটাতে দু হাতের মুঠো শক্ত করে ধরল সে। কিন্তু তার সম্মুখ পানে সাবিহা দাঁড়িয়ে থাকায় চেহারার অঙ্গভঙ্গি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা চালালো সে। এদিকে সাবিহা দীর্ঘশ্বাস ফেলে রাগীবকে জিজ্ঞেস করল, আব্বুর খুশির জন্য আমার কি বিয়েতে রাজি হয়ে যাওয়া উচিত? রাগীব চুপটি করে দাঁড়িয়ে রইল। মৃদু হাসার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে বলল, চলুন আমার রুমে বসে এ ব্যাপারে ডিটেলসে কথা বলি। রাগীবের নিকট জবাবের অপেক্ষায় থাকা সাবিহা ছোট্ট নিঃশ্বাস ছেড়ে বলল। আচ্ছা চলুন। রাগীব সাবিহার সম্মুখ প্রান্ত হতে সরে গিয়ে পাশে দাঁড়িয়ে বলল। আফটার ইউ। সাবিহার কথা বাড়ালো না, ধীর পদে হেঁটে হেঁটে রাগীবের রুমে প্রবেশ করল। পিছে রাগীব শক্ত হাতের মুঠোয় আরো জোর নিয়ে নিজের ক্রোধ প্রশমিত করার চেষ্টা করল। সাথে ঠোঁট দিয়ে বড় বড় নিঃশ্বাস ছেড়ে এই চেষ্টাকে আরো সফল করার চেষ্টা করল। ভিড় করে স্বগতোক্তি করল। এটা আপনি ঠিক করেননি, মোটেও ভালো কাজ করেননি আপনি। এই বলেই সে রুমে প্রবেশ করেই ঠকঠক করে এক গ্লাস পানি পান করল। ওদিকে সাবিহার রুমে অবস্থিত সোফাটিতে বসে উদাস চাহনিতে রুমের প্রতিটা জিনিস দেখতে লাগলো। রুমের জানালার ধারে অবস্থিত সোনালি রঙের উইন্ড কাইমটা মৃদু শব্দে টুংটাং ধ্বনি তুলছে। মিষ্টি এ ধ্বনি বাতাসে যেন কোনো বিরহের ইঙ্গিত দিয়ে যাচ্ছে। হয়তো এরই মাধ্যমে চলমান হাওয়া সাবিহার মনোবস্থার ইঙ্গিত দিচ্ছে। রাগীব গ্লাস রেখে অস্থিরতার সহিত ছোট্ট একটি টুল টেনে সাবিহার সম্মুখ পানে বসল। কাল বিলম্ব না করে সাবিহাকে জিজ্ঞেস করলো, বিয়েতে আপনার কি মত? সাবিহা রাগীবের পানে চাইল, স্মিত হাসল, বলল, আমি আমার আব্বু আর আম্মুকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই দুইজন আমার কাছে যা চাইবে আমি স্বেচ্ছায় তাই দিয়ে দিব। আব্বু খুশি মনে আমার বিয়ে ঠিক করেছে। আবার এই বিয়ের সাথে আব্বুর মান সম্মানও জড়িত। সো একজন মেয়ে হিসেবে আমি কখনোই চাইবো না আব্বুর মান সম্মান হার্ট হোক, রাইট? রাগীব সন্দেহাতীত চাহনিতে সাবিহার পানে চেয়ে আছে। সাবিহার কণ্ঠস্বরের পরিবর্তন এ কথার মোড় পরিবর্তিত হতে দেখে তার মাঝে সন্দেহের পরিমাণ গাঢ় হতে লাগল। সে অনুমান করল সাবিহা নিশ্চয়ই তার অপছন্দের সিদ্ধান্তটি নেবে। রাকিবের এই সন্দেহকেই যেন হাতে নাতে প্রমাণ করতে চাইল সাবিহা। ফলস্বরূপ সে বলল, আমিও চাই না আব্বুর মান সম্মানে কোনো আঘাত আসুক, এজন্য আমি বিয়েটা করব। রাগীবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে সাবিহার নিকট হতে এমন সিদ্ধান্ত মোটেও আশা করেনি। হ্যাঁ, সে অনুমান করেছে এ ব্যাপারে, কিন্তু সে কখনোই চায়নি তার অনুমান সঠিক হোক। এটা তো কখনো হওয়ার কথা ছিল না। অকস্মাৎ সাবিহার বিয়ের খবরটা যেন বিনা মেঘে বজ্রপাতের ন্যায় আঘাত হানল। রাগীব যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা চালালো। কিঞ্চিত বিস্মিত কণ্ঠে সাবিহাকে জিজ্ঞেস করল, আপনি কি শিওরলি এই ডিসিশনটা নিলেন? ইয়া। এত বড় ডিসিশন নিলেন কখন?
প্রথমে আপনাকে দেখে মনে হয়নি আপনি বিয়েতে একমত, কিন্তু এখন এভাবে হুটহাট ডিসিশন শুনিয়ে দিলেন। সাবিহা ম্লান হাসত, বলল, মাঝে মধ্যে কিছু কিছু ডিসিশন এভাবে হুটহাটি নিতে হয় এবং শুনিয়ে দিতে হয়। এখন আসি তাহলে। এই বলেই সে উঠে দাঁড়ালো। রাগিবকে দ্বিতীয় দফা কিছু বলার সুযোগ না দিয়ে সে দরজার দিকে পা বাড়ালো। দুপদ এগিয়ে তার কদম থমকে গেল। তার যে যেতে মন চাইছে না, মন চাইছে আজীবন এখানেই রয়ে যাক সে। কিন্তু বাস্তবতার বেড়াজালে যেমন সব স্বপ্ন পূরণ হয় না, তেমনি রাগিবকে চিরতরে নিজের করে পাওয়ার যে নব্য অভিপ্রায় তার মনে জেগে উঠেছিল, সেটাও পূরণ হওয়ার নয়। সাবিহাই একমাত্র জানে তার মনের মাঝে কেমন উত্থাল পাতাল ঝড় আরম্ভ হয়েছে। অস্থির অনুভব করছে সে। এই অশান্ত ঝড়কে সে থামাবে কি করে? কিভাবে নিজেকে সান্ত্বনা দিবে? সাবিয়া কিহতক্ষণ সেই স্থানে দাঁড়িয়ে রইল। খানিক বাদে ঘাড় ঘুরিয়ে রাগিবের পানে চাইল। অতপর নিজেকে সান্ত্বনা দিতে রাগিবকে শুনিয়ে শুনিয়ে বলল, আমি বিয়ে করব, সে যতই পিছুটান থাকুক না কেন। সাবিহার এহেন কথায় রাগিব হকচকালো। প্রশ্নাতুর চাহনিতে চেয়ে জিজ্ঞেস করল, কোন পিছুটানের কথা বলছেন সাবিহা? সব প্রশ্নের উত্তর দিতে নেই। এই বলে সে কোনো প্রকার কাল বিলম্ব না করে গেস্ট হাউস হতে বেরিয়ে গেল। রাগিব সাবিহার এই অদ্ভুত আচরণে ভীষণ অবাক হলো। স্বগতোক্তি করে বলল, হঠাৎ সাবিহা এমন উদ্ভট আচরণ করলো কেন? ওকে কিছু মিন করে গেল? রাগিব ভাবতে লাগলো সামিহার আচরণ, চাহনি, বাচন ভঙ্গি, তার প্রতিটি পদক্ষেপ কল্পনায় চলমান রেখে কিছু অনুমান করল। অবশেষে তার অনুমান এ প্রত্যাশা দুয়ে দুয়ে মিলে 4 হলো। ভীষণ খুশিতে প্রজ্বলিত নয়নে হাত মুঠো করে ইয়েস বলে উৎফুল্লতা প্রকাশ করল রাগিব। সাবিহার উদ্দেশ্যে হাওয়ায় মিলিয়ে বলল, At last I am successful. If I am not wrong, you are in love, Miss Sabiha Tasnim. এই দিনটারই তো অপেক্ষায় ছিলাম। Now wait and watch, শ্বশুর মশাই, আপনার মেয়েকে কিভাবে আপনার নাকের নিচ দিয়ে গিয়ে বিয়ে করি। এই বলে রাগিব বাঁকা হাসল। সে তার পরিকল্পনায় সফল এবং তার অনুমানকৃত সময়ের তুলনায় সে দ্রুতই সফলতা পেয়ে গিয়েছে। পাখির কিচিরমিচির ধ্বনির মাধ্যমে ভেনিসে হিমপ্রভাতের আরম্ভ হলো। সকলে ব্যস্ত হয়ে পড়ল নিজ নিজ কাজে। সাবিয়া গ্রুপ অ্যাসাইনমেন্টের জন্য নির্দিষ্ট সময়ের 2 ঘন্টা পূর্বে ভার্সিটি চলে গিয়েছে। সালমা বেগম সার্ভেন্টদের বলে সকালে নাস্তা রেডি করাচ্ছেন। আজ তার শরীর খারাপ বলেই রান্নার কাজটা সার্ভেন্ট দিয়েই করিয়ে নিচ্ছেন। অন্যান্য সময় হলে নিজ হাতে রান্না করে স্বামী সন্তানকে খাওয়াতেন তিনি। ব্যাকইয়ার্ডের লনে মনমরা হয়ে একা একা ফুটবল খেলছে সাবির। আজ তার স্কুল বন্ধ, পাশে নেই কোনো খেলার সঙ্গী। হঠাৎ ফুটবলে পা চালাতে চালাতে তার রাগিবের কথা মনে পড়ল। কোনো প্রকার কাল বিলম্ব না করে ফুটবল ফেলে সে গেস্ট হাউসের ভেতর চলে গেল। রাগিব তখন গেস্ট হাউসের ছোট্ট রান্নাঘরে অমলেট বানাতে ব্যস্ত। আর ঘন্টা খানেকের মাঝে অফিসে ছুটতে হবে তার। এরই মাঝে সাবিতকে রুমে উপস্থিত হতে দেখে রাগিব রান্নাঘর থেকেই হাঁক ছেড়ে বলল, কি ব্যাপার ডুড, হঠাৎ এখানে কেন? রাগিবের কণ্ঠস্বর শোনা মাত্রই সাবিত রান্নাঘরে ছুটে গেল। খানিক হাঁপাতে হাঁপাতে বলল, ব্রেকফাস্ট করেছো রাকিব ভাই? রাগিবের তখন অমলেট বানানো শেষ। সে অমলেটটা প্লেটে তুলে কিচেন টাওয়াল নিয়ে হাত মুছতে মুছতে সাবিদের সম্মুখে এসে দাঁড়ালো। বলল, এখনো করিনি, করব। চলো তোমার সাথে আজকের ব্রেকফাস্ট করি। না রাকিব ভাই, আমি এখানেই ব্রেকফাস্ট করব না। চলো না, আমার সাথে একটু ফুটবল খেলো। একা একা খেলতে ভালো লাগছে না। এখন? এখন অফিসে যাওয়া তো দেরি আছে। চলো না একটু খেলি। সাবিদের কাছে রাগিবকে হার মানতে হয়। সে অমলেটটা রেখেই সাবিদের সাথে লনে চলে গেল। অতঃপর দুজনে ব্যাকইয়ার্ডেই ফুটবল খেলতে লাগলো। তাদের খেলার মাঝে প্রবেশ করল সামাদ। সাবিদের উদ্দেশ্য কৃত্রিম দুঃখ প্রকাশ করে বলল, কি ব্যাপার সাবিত, নতুন পার্টনারকে পেয়ে পুরনোকে ভুলে গেলি নাকি? গুড গুড, আমার কাছে আর কিছুর আবদার করে দেখিস। সামাদের কথায় রাগিব ঠোঁট টিপে হাসতে লাগলো। এদিকে সাবিত বলল বিপাকে। সামাদের এরূপ হুমকিতে সে খানিক ঘাবড়ে গেল। তৎক্ষণাৎ রাগিবকে উপেক্ষা করে সামাদের নিকট চলে এসে বলল, এমন কিছুই না সামাদ ভাই, আমি একটু বোর হচ্ছিলাম বলেই রাকিব ভাইকে খেলার জন্য ডেকেছি। তুমিও তো আজকাল সময় দাও না, তো কার সাথে খেলবো আমি বলো? এই বলে সে ঠোঁট উল্টে দুঃখ প্রকাশ করল। সাবিদের এহেন দুঃখ প্রকাশের ভঙ্গি দেখে রাগিব ও সামাদ একত্রে হো হো করে হেসে উঠল। সামাদ বলল, চল তিনজনে একটু খেলি। সামাদের এই প্রস্তাবে সাবিদের চোখ চকচক করে উঠল। সে উত্তেজিত হয়ে বলল, ওকে ডান।
এই বলে সে সামাদের দিকে বল পাঠিয়ে দিল। অতঃপর তিনজনে একত্রে ফুটবল খেলতে লাগলো। আধ ঘন্টায় খেলাধুলা শেষে রাগিব ও সামাদ অফিসের জন্য রেডি হতে চলে গেল। 20 মিনিটের মাঝে তারা রেডি হয়ে ব্যাকইয়ার্ডে উপস্থিত হলো। সামাদ রাগিবকে গাড়িতে ওঠার জন্য অফার করলে রাগিব সে প্রস্তাব নাকচ করতে পারল না। অতঃপর দুজনে একত্রে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। পথে মধ্যে চলল দুজনার মাঝে ব্যবসা বিষয়ক আলাপ আলোচনা, চলল নিজেদের পরিবার সম্পর্কে টুকটাক জানাশোনা। এতে করে তাদের মাঝে একে অপরকে নিয়ে সহানুভূতি তৈরি হলো, তাদের সম্পর্কের খানিক উন্নতি হলো। এতে অবশ্য সামাদের কোনো সুবিধা লুকায়িত না থাকলেও রাকিবের স্বার্থ ও সুবিধা লুকিয়েছিল, যা সামাদ ঘুণাক্ষরেও টের পায়নি। কৃষ্ণকায় অম্বরে গাঢ় ধূসর রঙের মেঘপুঞ্জের মেলা বসেছে। কনকনে শীতল আবহাওয়াতেও গোটা ভেনিস নগরী আধারে নিমজ্জিত নগরীতে পরিণত হয়েছে। যে কোনো মুহূর্তেই ঝমঝম করে বৃষ্টি নেমে গোটা শহর সিক্ত করে দিয়ে যাবে। সেই সাথে দিয়ে যাবে কয়েকদিনের হাড় কাঁপানো শীতের আগমনী বার্তা। বাংলাদেশের ন্যায় ভেনিসেও শীতকালে বর্ষার আগমন হয়, তবে তার স্থায়িত্ব ক্ষণিকের, কিন্তু ফল সুদূর প্রসারী। আমেরিকান একটি কোম্পানির সাথে বিজনেস মিটিং বলে আজ আফসার সাহেব ও সামাদ নির্দিষ্ট সময়ের পূর্বেই অফিসে পৌঁছে গিয়েছে। সালমা বেগম একা একা রুমে বসে মেয়ের বিয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের তালিকা তৈরি করছে। গতকাল রাতেই সাবিহার সাথে তার কথা হয়েছে, তবে এই কথোপকথনের স্থায়িত্ব খুব বেশিক্ষণের ছিল না। সাবিহার সিদ্ধান্ত শোনা মাত্রই সালমা বেগম কিছু প্রশ্ন করতে চেয়েছিলেন, কিন্তু আফসার সাহেবের ডাক পড়ায় মেয়ের সাথে বসে সম্পূর্ণ খোলামেলা আলাপ করতে পারেননি তিনি। তবে যেহেতু আফসার সাহেব একবার এই বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, সেহেতু সাবিয়া হ্যাঁ বলুক বা না বলুক, আফসার সাহেব নিজ পছন্দ অনুযায়ী এ বিয়ে দিয়েই ছাড়বেন। এক্ষেত্রে সাবিহার একমত থাকার আফসার সাহেবের সুবিধাই হয়েছে। জোর জবরদস্তি করতে হবে না মা মেয়ের সাথে। সাবিহা কিছু বলার উদ্দেশ্যে নিয়ে তার বাবা মায়ের রুমের সামনে এসে দাঁড়ালো। রুমের বাইরে হতেই সালমা বেগমকে কিছু লিখতে দেখে সে রুমের ভেতরে অগ্রসর হলো না। উল্টো পায়ে ব্যাগ কাঁধে নিয়ে নেমে এলো। অপূর্ণ ইচ্ছেগুলোর ভারে তার মনটা ভীষণভাবে আঘাতপ্রাপ্ত। গতকাল হতেই নয়া অনুভূতির জাগানিয়া তার মনটা উদাসীনতায় ছেয়ে আছে। তার মন কুঠিরে সুখ নেই, বরং এটি দুঃখের ছায়ায় ছেয়ে গিয়েছে। আর এই দুঃখ কেন যেন অস্থায়ী নয়, স্থায়ী। এমনটা অবশ্য সাবিহা ভাবছে, কারণ তার মনের অরণ্যে যে রাগিব নামক পুরুষটির স্থায়ীভাবে বসবাস আরম্ভ করে দিয়েছে। সে ভাবছে কি করে তার মন হতে রাগিবের আবাসস্থল মিটিয়ে দেওয়া যায়, কি করে তার নতুন জীবনে আগ্রহী হওয়া যায়। গতকাল সম্পূর্ণ রাত ভেবেও কোনো কাজ হলো না। তবে কি আজীবন রাগিব তার হৃদয়ে স্থায়ী সিলমোহরের ন্যায় ছেপে থাকবে? সাবিয়া অন্যমনস্ক হয়ে দরজা খুলল। অমনি ঝমঝমিয়ে বৃষ্টি নামতে আরম্ভ হলো। মন খারাপের মেঘমালা চিরে অকস্মাৎ বর্ষিত হওয়া ক্রন্ধন স্বরূপ বাদরের বিন্দু বিন্দু ফোঁটা দিয়ে মুহূর্তেই চারিধার অস্পষ্ট হয়ে এলো। সাবিয়া কিয়ৎক্ষণ বর্ষণ মুখর বাতাবরণের দিকে চেয়ে রইল। অতঃপর ক্ষীণ তাচ্ছিল্যের সুরে বলল, আমি আর কাঁদতে পারছি না বলে তুমি কাঁদছো? সাবিহার কথার প্রত্যুত্তর স্বরূপই যেন অন্তরিক্ষ হতে আলোর ঝলকানি দিয়ে বিদ্যুৎ চমকে উঠল। গগন কাঁপানোর শব্দে বাতাবরণ কেঁপে উঠল না সাবিহা। এই সামান্য বিদ্যুৎ চমকানোতে ভীত হয় না সে। অন্যান্য সাধারণ মেয়ের যেখানে ভয় চমকে ওঠে, চিৎকার করে ওঠে, সেখানে সাবিহা স্বাভাবিক থাকে। এটা আজই প্রথম নয়, ছোটবেলা হতেই সে এমন। তার চরিত্র কখনো প্রস্তরের ন্যায় দৃঢ় মজবুত, তো কখনো কর্দমের ন্যায় মোলায়েম ভঙ্গুর। প্রিয়দের সামনে সে কর্দম, তবে অপ্রিয়দের সামনে সে প্রস্তর। অকস্মাৎ রাগিবের কণ্ঠস্বর শুনে চমকে উঠল সাবিহা। চমকিত দৃষ্টিতে সম্মুখপানে চাইল। কালো গাড়ির ড্রাইভিং সিটের জানালা দিয়ে রাগিবকে দেখা যাচ্ছে। মোলায়েম হাসিতে লেপ্টে থাকা তার গাঢ় বাদামি বর্ণবিশিষ্ট ঠোঁটজোড়া স্থির। দৃষ্টি জোড়ায় খানিক কৌতূহল, খানিক ব্যস্ততা। ঘোর বর্ষণের অস্পষ্ট ছোঁয়ায় ছেয়ে ওঠা পরিবেশে রাগিব সাবিহার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সাবিহাকে ছাতা হাতে দেখে রাগিব গলাস্বর উচ্চ পর্যায়ে নিয়ে বলল, চলুন আপনাকে ইউনিভার্সিটি ড্রপ করে দিয়ে আসি, সাবি তো যাচ্ছে। রাগিবের কথা শেষ হওয়া মাত্রই সাবির ব্যাগ কাঁধে নিয়ে এক প্রকার দৌড়ে এসে গাড়ির ব্যাক সিটে বসে পড়ল। অতি দ্রুততার সহিত ছুটে চলা সাবিতের ছোট্ট দেহটিতে বৃষ্টির কয়েক ফোঁটা লেপ্টে রইল। গাড়িতে উঠেই সে ফোঁটাগুলোকে চামড়ার জ্যাকেট হতেই ছিটকে ছিটকে দূরে সরিয়ে দিল। রাগিবকে বলল,
রাগিব ভাই, হাড়ি আপ, না হলে ক্লাস লেট হয়ে যাবে। রাগিব সাবিদের কথা কর্ণগ্রাহ্য করল না। ফলে পূর্বের তুলনায় দ্বিগুণ ব্যস্ততার সহিত সাবিহাকে বলল। সাবিহা দ্রুত উঠে বসুন, সবারই লেট হয়ে যাচ্ছে। সাবিহা কোনোরূপ কথা উচ্চারণ করল না। মন্ত্রমুগ্ধের ন্যায় হেঁটে গিয়ে রাবিগের পাশের সিটের গাড়ির ফ্রন্ট সিটে বসে পড়ল। তার এহেন কাজে বৃষ্টির ফোঁটাগুলো তাকে একান্তভাবে আপন করে নিল। ফলে পুরো উলের সোয়েটারটার অর্ধেকাংশই ভিজে গেল। তবে সে এর পরোয়া করল না। সে যে এখন মন্ত্রমুগ্ধ। অদ্ভুত, যে মানুষটির নিকট হতে সে নিজেকে বিরত রাখবে সে মানুষটির প্রেমেই ঘন ঘন নিজেকে আবদ্ধ করে ফেলছে সে। রাগিব যেন তার জাদুর কাঠি নাড়িয়ে সাবিহাকে মুহূর্তেই বশ করে ফেলেছে। সাবিহা টের পাচ্ছে রাগিব তার প্রিয়দের তালিকায় নাম ছাপিয়েছে। ফলে সে ইচ্ছে সত্ত্বেও রাগিবের সাথে কঠোর হতে পারছে না, বরং সে ফুলের ন্যায় মোলায়েম হয়ে রাগিবের সামনে থাকতে চাইছে, রাগিবের ভালোবাসা পেতে চাইছে। সে জানতে চাইছে না এর ভবিষ্যৎ, সে শুধু মুহূর্তগুলো উপভোগ করতে চাইছে। গভীর হতে গভীরতর ভাবেই রাগিবের প্রেমের পড়তে চাইছে সে। তার জন্য কাল হতে নিষিদ্ধ হয়ে যাওয়া রাগিবকে পেতে চাইছে সে। আদৌ কি তার এই চাওয়া পাওয়া পূর্ণ হওয়ার যোগ্য সে জানে না, কারণ এই মুহূর্তে সে ঘোরে আছে, রাগিবের ঘোরে। গাড়ি আপন গতিতে ছুটে চলেছে। চলমান গাড়ির কাছের জানালায় বেরঙা বৃষ্টির ফোঁটা সম্মিলিত হয়েছে। গাড়ির গতির ফলে বৃষ্টির ফোঁটাগুলি বেয়ে বেয়ে একে অপরের সাথে মিশে নিম্নমুখী বেয়ে পড়ছে। নব্য আগত বৃষ্টির ফোঁটাগুলো কাচের জানালার বাড়ি খেয়ে মৃদু ধ্বনির সূচনা ঘটাচ্ছে। যেই ধ্বনিরই তালে বিমোহিত হয়ে রাগিব আর চোখে সাবিহাকে দেখছে। আধো আধারিয়া পরিবেশে সাবিহার স্নিগ্ধ চেহারাখানা আরও স্নিগ্ধ হয়ে উঠেছে। কি সুন্দর লাগছে সাবিহাকে দেখতে। সাবিহাও রাগিবকে দেখছে, তবে দীর্ঘ সময়ের ব্যবধানে দেখছে সে। এই প্রেমময় দর্শনের ফলে মাঝে মাঝে রাগিবের আখিজোড়ায় তার স্নিগ্ধ আখিজোড়া আবদ্ধ হচ্ছে। তৎক্ষণাৎ নিজেকে গুটিয়ে নিচ্ছে সে। কিয়ৎক্ষণ বাদে পুনরায় রাগিবকে দেখছে সে। সাবিহার ভার্সিটির সামনে এসে রাগিব গাড়ি থামালো। সাবিতকে আরও প্রায় 15 মিনিট আগে স্কুলে নামিয়ে দিয়ে এসেছে সে। এবার সাবিহার পাড়া গাড়ি ভার্সিটি থামিয়ে রাগিব বলল। আপনার ভার্সিটি চলে এসেছি, নামবেন না? সাবিহার মিষ্টি ঘোর কাটল। বার কয়েক আঁকি পল্লব ফেলল সে। অতপর নিমিষের জন্য বিস্তৃত হেসে বলল, হ্যাঁ নামবো। এই বলে সে ঘাড় ঘুরিয়ে দরজা খুলল। নামার পূর্বেই ছাতাটা মেলে ধরে সাবধানে পা ফেলল। কংক্রিটের রাস্তায় তৈরি হওয়া ক্ষুদ্রতর একটি গর্তে জমে থাকা পানিতে মুহূর্তেই তার সাদা ধবধবে ক্যাশ সিক্ত হয়ে পড়ল। অন্য সময় হলে সাবিহা খানিক বিরক্তি প্রকাশ করত, তবে আজ করল না। দুপা নামিয়ে গাড়ি হতে বেরিয়ে পড়ল সে। ঘাড় ঘুরিয়ে এক পলক পিছনে ফিরে রাগিবের পানি চাইল। অতপর মুচকি হেসে নিজ গন্তব্যে যাত্রা আরম্ভ করল। রাগিব অগোচরে সাবিয়াকে ফিরতি হিসেবে মৃদু হাসি উপহার দিল। কিয়ৎক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি ঘোরাতে লাগলো সে। হঠাৎ ফোনের রিংটোনে গণপথ হতে সে গাড়ি পূর্বের জায়গায় ফিরিয়ে আনলো। কোটের পকেট হতে ফোন বের করতেই স্ক্রিনে অ্যান্ড্রু নামটি জলজল করে ভেসে উঠল। কিঞ্চিত ভ্রুকুঞ্চিত করে কোনো প্রকার কাল বিলম্ব বাদে সে কল রিসিভ করলো। তৎক্ষণাৎ ওপাশে অ্যান্ড্রুর অস্থির কণ্ঠ ভেসে এলো। স্যার, আপনাকে অতি দ্রুত সিসিলি ব্যাক করতে হবে। সিসিলি শহরের অভ্যন্তরে সুবিশাল এক রাজপ্রাসাদের ন্যায় বাসভবনে প্রবেশ করল রাগিব। পরনে তার কালো প্যান্ট, সাদা শার্ট ও কালো কোট। চাহনি গম্ভীর এবং উদ্বিগ্ন। অন্তঃস্থলে বিরাজমান তীব্র অস্থিরতা। তারই অস্থিরতার কারণ তার প্রিয়জন। যে প্রিয়জনের টানে সে কোনরূপ বিচার বিবেচনা ব্যতীত ভ্যানাস হতে সিসিলি ছুটে এসেছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কবজির কাছে কোটের স্লিপ উঠিয়ে ঘড়িতে সময় দেখে নিল। 11:50 বাজে। বাহিরে ঘুটঘুটে কালো আধার, যা রাতের অন্যতম প্রতীক। সিসিলির আবহাওয়া অনেকটা ভ্যানিসের মতোই। আজ সিসিলিতেও বৃষ্টি হচ্ছে, তবে তার গতি ধীর। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ক্ষণে ক্ষণে গগন কাঁপিয়ে নামছে বজ্রপাত। দেখা মিলছে আলোর ঝলকানি। রাগিব সিঁড়ি বেয়ে উঠে দোতলার 3 নম্বর রুমে প্রবেশ করল। তার পিছু পিছু প্রবেশ করল তার দেহ রক্ষীগণ। রুমে প্রবেশ করতে রাগিবের অস্থির দৃষ্টিজোড়া গিয়ে ঠেকল বিছানায় শুয়ে থাকা বৃদ্ধ লোকটার উপর, যে লোকটি সম্পর্কে তার বাবা হয়, যার নাম রাজীব সাহারিয়ার। রাগিব ধীর পায়ে তার বাবার দিকে এগিয়ে গেল। তার বাবার পাশেই কর্তব্যরত একজন ডাক্তার বসে আছেন।
রাগিবকে এগিয়ে আসতে দেখেই তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। রাগিব বিনা বাক্যে সেই চেয়ারে গিয়ে বসল। কিয়ৎক্ষণ তার বাবার দিকে অপলক চাহনিতে চেয়ে রইল। অতপর ধীর এবং গম্ভীর হতে সিক্ত কণ্ঠে বলল, আমাকে ছেড়ে যেতে খুব ইচ্ছে করে তোমার? রাজীব সাহেব কোনো জবাব দিলেন না, নির্বাক রইলেন। তার এই নির্বাক পরিস্থিতির পিছনের কারণ তিনি কোমায় আছেন। বাবার কাছে কোনো জবাব না পেয়ে রাগীব প্রশ্নটি পুনরায় করল, কিন্তু এবারও সে জবাব পেতে ব্যর্থ হলো। অতপর সুদীর্ঘ তপ্ত শ্বাস ফেলে ডাক্তারকে উদ্দেশ্য করে বলল। হাউ ইজ দ্য ফিজিক্যাল কন্ডিশন? ডাক্তার স্বাভাবিক কণ্ঠে বললেন। আফটার দ্য ইনজেকশন নাও হি ইজ কোয়াইট স্টেবল। রাগীব হতাশার নিঃশ্বাস ছাড়ো জিজ্ঞেস করল। এনি ইমপ্রুভমেন্ট ডক্টর? ডাক্তার নতমস্তকে অতি দুঃখের সহিত বলল, নো মিস্টার রাকিব, দেয়ার ইজ নো ইমপ্রুভমেন্ট ফ্রম প্রিভিয়াস কন্ডিশন হি ইজ বিফোর। রাগীব আর কথা বাড়ালো না, কিয়ৎক্ষণ রাজীব সাহেবের দিকে নিষ্পলক চেয়ে রইল। অতপর তার মাথায় আলতো হাত বুলিয়ে বলল, দ্রুত সুস্থ হয়ে যাও বাবা, আই ব্যাডলি নিড ইউ। রাগীবের আঁকিচোড়া সিক্ত হয়ে এলো। চোখের কোণায় জমল এক বিন্দু জল, কিন্তু তা গড়িয়ে পড়ার পূর্বেই হাতের উল্টো পিঠ দিয়ে চক্ষু কোটরে আবদ্ধ অশ্রু মুছে ফেলল সে। অতপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। কর্তব্যরত ডাক্তারের নিকটে গিয়ে আবেগঘন কণ্ঠে বলল। I don't know how to thank you, doctor, but রাগীবের কথা শেষ হওয়ার পূর্বেই মধ্যবয়স্ক ডাক্তারটি অমায়িক হেসে বলল, ইটস ওকে ডিয়ার, জাস্ট প্রি ফর ইয়োর ফাদার, নাথিং এলস। রাগীব মৃদু হেসে গাড় ঘুরিয়ে এক পলক রাজীব সাহেবের দিকে চাইল। অতপর রুম থেকে বেরিয়ে চলে এলো। তার পিছু পিছু বেরিয়ে এলো তার দেহরক্ষীগণ। তন্মধ্যে একজনকে উদ্দেশ্য করে ইতালীয় ভাষায় রাগীব বলল, অনিককে আমার সিসিলে আসার কথা জানিয়ে দাও, আর বলো আমি আগামীকাল সকালে ওর সাথে দেখা করব। আপাতত আমি রুমে যাচ্ছি রেস্ট করতে, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে, আর আধ ঘন্টা পর আমার রুমে যেন রাতের খাবার পাঠিয়ে দেওয়া হয়। এই বলে রাগীব স্বাভাবিক পায়ে হেঁটে নিজের রুমে চলে এলো। রাজীব সাহেবের এক রুম পরেই রাগীবের রুম। রাগীব রুমে এসে পরনের পোশাক খুলে শাওয়ারে প্রবেশ করল। দীর্ঘ সময়ের শাওয়ার শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সে। তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে ফোনটা হাতে নিল। স্ক্রিন অন করতেই সাবিহার নামটা জলজল করে উঠল। সাবিহা তাকে মেসেজ দিয়েছে। আপনি এইভাবে না বলে হুটহাট কোথায় চলে গেলেন রাকিব? বাসায় এসে জানলাম আপনি আপনার ফ্রেন্ডের বাসায় গিয়েছেন, বাট কজটা কি? সাবিহার মেসেজ দেখে রাগীব মুচকি হাসল। অতপর এক হাতে টাইপিং করে মেসেজ দিল। আপনার কাছে এসে একেবারে সব বলবো, ততদিন না হয় হাতে কলমে দিন গুনুন। মেসেজ পাঠিয়ে রাগীব ফোনটা রেখে দিল। আদ্র তোয়ালেটা ব্যালকনিতে মেরে দিয়ে এসে আলমারি হতে সাদা একটি টি শার্ট ও কালো ট্রাউজার পরে নিল। অতপর ফোন নিয়ে নিজেই অসম্পূর্ণ কাজগুলো করার উদ্যোগ নিল। আভিজাত্যে ভরপুর রুমের সোফায় বসে অ্যান্ড্রুর সাথে কথা বলছে রাগীব। অ্যান্ড্রুকে বলল, আজ সন্ধ্যায় মিস্টার হ্যারির সাথে আমার মিটিং ফিক্স করো অ্যান্ড্রু। অ্যান্ড্রু বাধ্যগত অনুগামীর ন্যায় বলল, ওকে স্যার, আর আপনাকে আরও একটা কথা বলা ছিল। হ্যাঁ বলো, কি বলতে চাইছো তুমি? স্যার, মিস্টার মার্কো রিসেন্টলি বেশ ঝামেলা তৈরি করেছে। তাকে শতবার বোঝানোর পরেও সে বুঝতে চাইছে না। রাগীব তৎক্ষণাৎ শক্ত কণ্ঠে বলল, মিস্টার মার্কো শুরু থেকেই ঝামেলা তৈরি করে আসছে, ওনাকে কোনোভাবেই শুধরানো যাচ্ছে না। এবার অন্য পথে চলতে হবে, তবেই যদি সলভ হয় সব। আজ রাতে ডিনারটা মিস্টার মার্কোর সাথে ফিক্স করো। আমি রাগীবের কথা সম্পূর্ণ শেষ হওয়ার পূর্বেই দরজায় বাড়ি না দিয়ে রুমে প্রবেশ করল অনিক। বহুদিন পর রাগীবকে দেখে তার আঁখিজোড়ায় উৎফুল্লতার দেখা মিলল। ঠোঁট চিরে বেরিয়ে এলো স্বস্তির নিঃশ্বাস। সে এগিয়ে এসে রাগীবকে জড়িয়ে ধরে বলল, কতদিন পর তোর সাথে দেখা দোস্ত, কেমন আছিস? রাগীবও অনিককে জড়িয়ে ধরে বলল। এই তো একদম ফিট অ্যান্ড ফাইন। তুই? অনিক রাগীবকে ছেড়ে বলল। যেভাবে রেখে গিয়েছিলি সেভাবে আছি। রাগীব অনিকের কথায় প্রত্যুত্তর করল না, বরং অ্যান্ড্রুকে বলল, আমাদের জন্য ডাইনিংয়ে ব্রেকফাস্টের ব্যবস্থা করো অ্যান্ড্রু। অ্যান্ড্রু নতমস্তকে বলল। ওকে স্যার। এই বলে রুম হতে বেরিয়ে গেল সে। এ পর্যায়ে অনিক চট করে জিজ্ঞেস করে বসল, তোদের প্রেম কাহিনী কত দূর? রাগীব সহাস্যে জবাব দিল, গাড়িটা আগের চেয়ে একটু এগিয়ে ছিল, বাট শ্বশুর মশাইয়ের কারণে মাঝপথে আটকে আছে। অনেক ভ্রু কুঞ্চিত করে সন্দেহাতীত কণ্ঠে বলল, কেন, কি করলো ওই বুড়ো বেটা? তার বিজনেস পার্টনারের ছেলের সাথে সাবিহার বিয়ে ঠিক করে বসে আছে সে। রাগীবের এহেন কথায় অনেকের কুঞ্চিত ভ্রুযুগল সিধা হয়ে এলো। সন্দেহের জায়গায় দেখা মিলল আকাশসম বিস্ময়ের। বলল, সর্বনাশ, বলিস কি, বিয়ে একদম ফিক্সড? আর ভাবি রাজি?
তুই কিছু করবি না? অনিকের প্রশ্নের ভারত শুনে রাগীব হাসল, বলল। তো তুই কি মনে করিস আমি চুপচাপ বসে থাকবো? অনিক এবার বিস্তৃত হাসল, বলল। অবভিয়াসলি নট। তুই আর এমন সিচুয়েশন বসে থাকবি? ইটস টোটালি আনবিলিভেবল। ইয়েস, আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি। খোঁজখবর নেওয়া চলছে, সব ইনফরমেশন কালেক্ট করে তবেই মাঠে নামবো। গুড। বাই দ্য ওয়ে, ভাবি কি তোকে পছন্দ করতে শুরু করেছে? নিজের ফিলিং কি কনফেস করেছে? কনফেস করেনি, তবে ওর আচার আচরণে স্পষ্ট বুঝতে পারছি ওর মনে আমাকে নিয়ে ফিলিংস আছে। ও ম্যান, তাহলে তো রাস্তা ক্লিয়ার। এবার তোদের বিয়ে করতে ঠেকায় কে? স্বয়ং তোর বুড়ো শ্বশুরও এসেও ঠেকাতে পারবে না। এই বলেই দুজনে হেসে উঠল। কথা শেষে রাগীব উঠে গিয়ে আলমারি খুলল, সেখান হতে খালি একটা পিস্তল নিয়ে তার ম্যাগাজিন খুলল। তাতে পরপর 6টি গুঁড়ে ভরে পুনরায় সেটি পিস্তলে ঢুকিয়ে দিল সে। অতপর হাতের তালুয় পিস্তল রেখে অনিককে বলল। আজ রাত ওই মার্কর বাচ্চার সাথে দেখা করব। বেয়াদবটা অতিরিক্ত বাদরামি করছে, ওকে লাইনে আনা ফরজ হয়ে গেছে। ফোনে প্রেয়সীর হাসি মাখা মুখশ্রীর ছবি দেখতে ব্যস্ত অনিক। অকস্মাৎ রাগীবের কণ্ঠস্বর শুনে সে তৎক্ষণাৎ ফোন পকেটে পুরে বলল। ওকে ডান, আজ তাহলে তোর সাথে থাকছি। ওকে, তাহলে মিস্টার হ্যারির সাথে ফিক্সড মিটিংয়ে তুইও আসিস, আর মার্কোর সাথে তো থাকবেই। সে আর বলতে, মার্কোর সাথে দেখা করা ফরজ হয়ে গিয়েছে, বুঝেছিস রাগী? অনেকদিন আমার হাত দুটো চালানো হয় না। আজ যদি একটু সুযোগ পাই তাহলে আমাকে ঠেকাবি না তুই। অনিকের কথার ভঙ্গিতে রাগীব শব্দে হাসল, বলল। যা করতে মন চাই করিস, আমি আটকাবো না তোকে, কারণ আমার কাজে বাধা তৈরি করা মানুষগুলোকে আমার একটু পছন্দ না। চারপাশে আলোর উপস্থিতি নগণ্য। আবছা রং বেরঙের আলোয় ছেয়ে আছে জায়গাটি, যেন পরিবেশটিতে কোনো সম্মোহনী রেখা টানা হয়েছে। ভেতরে বিরাজ করছে পিনপতন নীরবতা, অথচ দরজার ওপাশেই তুমুল শব্দে বাজছে গান। মিস্টার মার্কো ও তার দলবল এবং রাকিব অনিক সহ তাদের দলবল একটি বৃহৎ রুমে অবস্থান করছে। স্থানটি মিস্টার মার্কোর অধীনে থাকা একটি নাইট ক্লাবের অভ্যন্তরীণ রুম। রাকিব, অনিক ও মিস্টার মার্কো মুখোমুখি বসে আছে। নীরবতার চাদরে ঢেকে কিছু সময় অতিবাহিত হলো। দুদলের কেউই কোনোরূপ কথা বলল না, যেন তাদের মাঝে কোনো অরব ঠান্ডা যুদ্ধ চলছে। কিয়ৎক্ষণ এভাবে অতিবাহিত হওয়ার পর মিস্টার মার্কো বাঁকা হেসে ইতালীয় ভাষায় বলে উঠলেন। অনেকদিন পর তোমায় দেখলাম মিস্টার রাগিব শাহরিয়াল। রাগীব গম্ভীর মুখশ্রী ধারণ করলো, থুতনি ও গালে হাতের আঙ্গুলগুলো ঠেকিয়ে বলল। সেম টু ইউ মিস্টার মার্কো। দুদলের প্রধানের মাঝে কথোপকথন আরম্ভ হলো। মিস্টার মার্কো পুনরায় বললেন। কি কারণে আমার সাথে দেখা করতে চেয়েছো রাগিব? রাগী পূর্বের ভঙ্গিতে বলল। কারণটা তোমার ভালো করেই জানা আছে মার্কো, শুধু শুধু পরিস্থিতি সম্পর্কে অজানা হওয়ার ভান ধরো না। মিস্টার মার্কো কৃত্রিম অজ্ঞতার ভান ধরে বললেন। ভান ধরে নে রাগিব, তুমি ডিটেলস না বললে আমি কি করে বুঝবো তুমি কি ব্যাপারে কথা বলতে চাইছো? রাগীবের মেজাজ খানি চটে গেল, তবে প্রলম্বিত একটি নিঃশ্বাস ছেড়ে নিজেকে যথাসম্ভব শান্ত রাখল সে। অনেক তার পরিস্থিতি পর্যবেক্ষণ করে মার্গোকে কিছু বলতে উদ্যত হলো, কিন্তু রাগীব তৎক্ষণাৎ তাকে থামিয়ে দিয়ে নিজেই বলল। আমাদের ডিলের কথা নিশ্চয়ই মনে আছে? মার্গো এ পর্যায়ে একটু নড়ে চড়ে বসলো, বলল। অবশ্যই মনে আছে। তাহলে ডিল অনুযায়ী নিজের সীমার মধ্যে থাকছো না কেন? যতটুকু সীমার মধ্যে থাকা উচিত ততটুকুই আছে। মিস্টার মার্কোর এরূপ কথায় রাগীব ধুম করেই সামনের টেবিলে হাত রাখলো, বলল। মিথ্যে বলো না মার্কো, তুমি অনেক আগেই নিজের সীমা অতিক্রম করেছো। মানুষের স্বাভাবিক ধর্ম অনুযায়ী সে কি চাইবে না অতিরিক্ত কিছু লাভ করতে? আমিও তেমনটাই চাইছি। চাইছো ভালো কথা, তবে আমাদের না জানিয়ে কেন? আর অতিরিক্ত লাভ করতে গিয়ে আমাদেরই ক্ষতি বয়ে আনছো তুমি। এতে আমার কোনো ক্ষতি হচ্ছে না, উল্টো কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে আমিও লাভবান হচ্ছে। আর তোমার এতে কি ক্ষতি হলো বা লাভ হলো তাতে আমার তো কোনো যায় আসে না। এসব তো আমাদের ডিলে লেখা ছিল না। সো ডিলের বাইরে আমি তোমার লাভ ক্ষতি কিছুই দেখছি না। মার্কোর বাঁকা বাঁকা কথায় রাগীবের মেজাজ প্রচণ্ড বিগড়ে গেল। ফলে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ না করতে পেরে সে তৎক্ষণাৎ নিজের কোটের পকেট হতেই পিস্তল বের করে মার্কোর মাথায় তাক করল। তার কার্যের প্রতিফলনে মার্কোর দলবলের প্রতিটি সদস্য নিজ নিজ পিস্তল বের করে উদ্যত হলো, কিন্তু মার্কো তাদেরকে থামিয়ে দিল। আচমকা কপালে পিস্তল তাক করে দেখে মার্কো বেশ ঘাবড়ে গেল। এতক্ষণে জৌলস মুহূর্তেই হাওয়া হয়ে গেল। চেহারা পাংশুটে বড় ধারণ করল। শুকনো একটা ঢোক গিলে সে কিছু বলতে উদ্যত হতেই রাকিব শক্ত কণ্ঠে বলল।
আমার সম্পর্কে সব কিছু জানার পরেও পায়ে পায়ে লাগতে আসো কেন মার্কো? এত তেজ আসে কোত্থেকে? তুমি কি জানো না এই পিস্তলের একটা গুলিতে তোমার মাথার ঘিলু এপার ওপার হয়ে যাবে? মার্গো এই পর্যায়ে ভয়ার্ত কণ্ঠে বলল, আচ্ছা, আমরা শান্তভাবে কথা বলি। এভাবে পিস্তল তাক করে কথা বলা যায় না। রাগীব মার্গোর কথা কানে তুলতে চাইল না, কিন্তু পাশ হতে অনিকের কথা সে পিস্তল হটিয়ে চেয়ারে বসে পড়ল। তৎক্ষণাৎ মিস্টার মার্গোর উদ্দেশ্যে শক্ত কণ্ঠে বলল, আই হোপ তুমি এবার নিজেকে শুধরে নেবে। যতটুকু কাজ করার কথা ততটুকু করবে না, যতটুকু কাজ করার কথা ততটুকুই করবে। না হলে তোমার লাশের এত বিভৎস অবস্থা তৈরি করব যে সিসিলি শহরের প্রত্যেকটা মানুষ তোমার লাশ দেখে ভয়ে ছুটে যাবে। মাইন্ড ইট মার্গো। এই বলে রাগীব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মার্গো দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ পেল না। মাথায় পিস্তল দেখে ভয় তার নাক মুখ বেয়ে ঘাম ছুটে পড়ছে। সে রাগীবের আচরণ প্রকৃতি সম্পর্কে অবগত, তবুও সে রাগীবের বিপক্ষে গিয়ে সে কিছু কাজ করেছে। কারণ লোভ। প্রচণ্ড লোভী প্রকৃতির মার্গো অতিরিক্ত লাভ ও টাকায় আশায় নিজেকে আটকে রাখতে পারেনি। ফলে রাগীবকে না জানিয়ে সে নিজেদের মাঝে হওয়া ডিলের বাইরে গিয়েও কাজ করেছে, অতিরিক্ত টাকা লাভ করেছে। মার্গো জানতো রাগীবের কান অব্দি এই খবর ঠিকই পৌঁছাবে এবং রাগীব প্রচণ্ড ক্রোধান্বিত হবে। এজন্য মার্গো ভেবে রেখেছিল রাগীবকে এ ব্যাপারে বোঝাবে, কিন্তু তার বুঝদানের পূর্বে রাগীব নিজের কাজ সেরে ফেলেছে। এবার সেও এই ডিলের বাইরে গিয়ে কোনো প্রকার কাজ করার সাহস দেখাবে না। রাগীব উঠে আসলে অনিকও তাদের দল বলে উঠে চলে আসে। সেই রুম থেকে বেরিয়ে অনিক দেখলো রাগীব ক্লাবের চেয়ারে বসে ড্রিঙ্ক করছে। রাগীবকে ড্রিঙ্ক করতে দেখে অনিক তার অনুগামীদের বলল ক্লাবের বাইরে অপেক্ষা করতে। তারা অনিকের কথার যথাযথ মান্য করল, নিশ্চুপ হয়ে ক্লাবের বাইরে বেরিয়ে গেল। অনিক গিয়ে রাগীবের পাশে বসল, ওয়েটারকে বলল তার জন্য ড্রিঙ্ক তৈরি করতে। রাগীব তখন ধীরে ধীরে গ্লাসের পানিও খাচ্ছে। খাওয়ার এক পর্যায়ে অনিককে সে বলল,